অনেক দিদিরাই আমাকে কমেন্ট করছেন যে দিদি কি হয়েছে আমার ভিডিওটা দেখে। আসলে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আসলে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ, আমি দেখছি, কিন্তু আমি যে রিপ্লাই দেব কমেন্টের বা আপনাদের মেসেজের, সেই শক্তিটাও কেন জানি আমার শারীরিক মানসিক সেই শক্তিটাও আমার নাই। আসলে হয়েছে, আমার যখন ফার্স্ট প্রেগনেন্সি হয় তখন আমার একটা ছেলে বাচ্চা হয়, আমার ছেলে বাবু হয়, ও প্রি ম্যাচিউর হয়। আমার থাইরয়েডের সমস্যা আছে, তখন শুধু থাইরয়েডের সমস্যাটাই আমার ছিল। তো থাইরয়েড সম্পর্কে তখন অত বেশি ধারণা ছিল না। আমার কনসেপ্ট করার পর থাইরয়েড সম্পর্কে আমি খুব বেশি গুরুত্ব দিই এবং পুরো প্রেগনেন্সিটাই আমি থাইরয়েডটা কন্ট্রোলে রাখার চেষ্টা করি। কিন্তু আমার যখনই কনসেপ্ট হয় তখনই আমার থাইরয়েড অনেক বেশি বেড়ে যায়। তার আগে থেকেই আমি ওষুধ খেতাম, কিন্তু সেভাবে গুরুত্ব দিতাম না। এবং আমার পুরো সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নেওয়া লাগতো প্রেগনেন্সিতে, HPCDS ইঞ্জেকশন। আমি হচ্ছে 33 সপ্তাহ পর্যন্ত 32 সপ্তাহ পর্যন্ত আমি ইঞ্জেকশন নিয়েছি। আসলে আমার প্রেগনেন্সিতে নানান কমপ্লিকেশান ছিল, যেমন থাইরয়েডের তো সমস্যা ছিলই, যেমন অতিরিক্ত দুর্বলতা, তারপরে হচ্ছে জ্বর আসছিল, ডায়রিয়া হয়েছিল, হিমোগ্লোবিন কমে গেছিল, এরকম নানা প্রবলেম যাই। আমি অনেকবার হাসপাতালে ভর্তি হই, বা আমার সব সময় ডাক্তারের আমার একটা ডাক্তার তো আমার এলাকাতে ছিলই, আর আমি যশোরে ডাক্তার দেখাতাম। আর আমার প্রচণ্ড ঠান্ডা অ্যালার্জির সমস্যা ছিল, আমি বসে আছি, আমার একটা হাসি হলো আমার কান বন্ধ হয়ে ঠান্ডা লেগে যায়, অ্যালার্জি থেকে ঠান্ডা লেগে যায়। আমি অ্যালার্জিযুক্ত খাবার খেলেও হতো, না খেলেও হতো। আর প্রচণ্ড কাশি ছিল, আমার প্রচণ্ড কাশি হয়েছে, ধরতে গেলে 7 মাস আমি প্রচণ্ড ঠান্ডা জ্বর ছিল না, ঠান্ডা কাশিতে আমি অনেক ভুগেছি। পরে আমি যশোরে ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পর তখন বেশ ভালো। তা আমাকে উনি যে ইঞ্জেকশনটা আমি দিলাম, সেই গাইনোকোলজিস্ট আমার পরবর্তীতে সব রিপোর্ট দেখে আমার ইঞ্জেকশনটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে 1 সপ্তাহ যখন আমি ইঞ্জেকশনটা না দিই, পরের সপ্তাহে আমার আসলে ফলস পেইন ওঠে। ফলস পেইন উঠলে আসলে বুঝতে পারছিলাম না, তখন আমরা খুব দ্রুত ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর উনি বললেন যে 2 দিন ভর্তি থাকেন, ফলস পেইন উঠেছে, আর আমার হালকা শ্বাসকষ্ট ছিল। ভর্তি থাকি, কিন্তু আমার কোনো ইমপ্রুভ হয় না, বাচ্চার মুভমেন্ট ক্রমশ কমে যাচ্ছিল এবং আমার পেট প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছিল। এমন একটা ইমার্জেন্সি অবস্থা হয় আমার তখন। আল্ট্রাসাউন্ড করে আল্ট্রাসাউন্ড তো করাই হতো, যে বা কতবার যে আল্ট্রাসাউন্ড করেছে তার ঠিক নাই। আল্ট্রাসাউন্ড করছি, আল্ট্রাসাউন্ডে উঠছে যে বাচ্চা ভিতরে কষ্ট পাচ্ছে, বাচ্চা কট পেঁচিয়ে ফেলেছে। তখন বাচ্চার ওজন অনেক ভালো, বাচ্চার ওজন ভালো ছিল, ওজনের কারণে যে বাচ্চার যে সপ্তাহটা সেটা অনেকটা আগে আসছিল। যেদিন আমার 35 সপ্তাহ হয় সেদিন আমার সিজার করা হয়। মোট কথা 8 মাসে আমার সিজারটা হয়। তা ডাক্তার বলছিল যে NICU লাগতে পারে, আপনারা রেডি রেখেন। আসলে আমাদের তখন NICU সম্পর্কে কোনো ধারণা ছিল না, কোনো ধারণাই ছিল না। বাচ্চা ভালোভাবেই সিজার করা হয়। বাচ্চা 2 ঘন্টা পর থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং ও অতিরিক্ত কুতরানো বা গ্রান্টিং যেটাকে বলে সেটা শুরু করে। তখন ইমার্জেন্সি ওকে খুলনা সিটি হাসপাতালে NICUতে রাখা হয়। ওখানে আসলে এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে ফুসফুসে ম্যাচিউর হয়নি, কখনো বলে যে RDS এর সমস্যা। এই করতে করতে ওখানে 19 দিন পার হয়। তারা 12 দিনের দিন ইকো করে আমাদেরকে 3-4 দিন বলে যে না, বাচ্চা ভালো আছে, আপনারা 2-3 দিনের ভিতরে বাড়িতে নিয়ে যেতে পারবেন। বাচ্চাকে আমরা দূর থেকে অক্সিজেন দিচ্ছি, দেখিও কতটুকু থাকতে পারে, ওর অক্সিজেন অতি সামান্য লাগছে, খুলে দিলেও থাকতে পারছে না, আমরা ইকো করে দেখব। ইকো করার 3 দিন পর তারা বলে যে, তাও অন্য আরেকটা ডাক্তার আমাদেরকে বলে যে আপনারা ঢাকাতে মুভ করেন, আপনারা এখানে থেকেন না, আপনারা ঢাকাতে মুভ করেন।
তখন আমরা মানে এনআইসিইউ লাগবে বা কোনো সরকারি হাসপাতালে এনআইসিইউ পিজি হোক বা শিশু হাসপাতাল হোক ঢাকা, ওখানে কখনোই সরকারি হাসপাতালে এনআইসিইউ পাওয়া যাবে না, বেড পাওয়া যাবে না। তখন ঢাকা ল্যাব 8-এ নুরুন্নাহার ফাতেমা, ব্রিগেডিয়ার নুরুন্নাহার ফাতেমা, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ওনার কাছে আমরা নিয়ে যাই। উনি আসলে যে ওষুধগুলাই দেয় তার বিরূপ প্রভাব পড়ে। মানে আসলে ওর এতটাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শরীরে, অন্য কোনো ওষুধ আর কাজ করছে না, যেটাই দেওয়া হচ্ছে বিরূপ প্রভাব করছে। মানে ইকো করে বললো যে হার্টের ছিদ্র আছে এবং পিটিএটা ওর অনেক বড়, যেহেতু প্রিম্যাচিওর বাচ্চা সেক্ষেত্রে ওর এটা হয়েছে। তখন আসলে 3 দিনের ওষুধ দেয় ছিদ্র ছোট করার জন্য, সেটাতে ছিদ্র আরও বড় হয়ে যায়। 3 দিন পর যখন ইকো করা হয় তখন ছিদ্রটা আরও বেশি বড় হয়ে যায়। ডাক্তার তার পরদিন এসে বলে বাচ্চার অবস্থা খুবই খারাপ, যখন তখন হার্ট ফেলার হয়ে যাবে। আসলে তখন আমাদের এমন মানসিক অবস্থা ছিল যে আমরা আসলে আমার ধারণার বাইরে ছিল যে আমার বাচ্চাটা আর থাকবে না। আমার মনে হচ্ছিল যে কোনো বিনিময়েই হোক ও হয়তো বা ওকে আমি সুস্থ করব। তখন আমি ডক্টরকে বললাম যে ম্যাডাম আপনি অপারেশন করেন। আসলে তখন আমার বাচ্চার হয়তো বা এতটাই ক্রিটিক্যাল অবস্থা, তার পরের দিনেও মারা যায়। তার 1.5 বছর পর আমি আবারও কনসিভ করি। এই 1.5 বছরের ভিতরে আমি একটা দিনও সুস্থ ছিলাম না। আমার নানান রকম চিন্তায়, টেনশনে আমার হরমোনাল সম্পূর্ণ ইমব্যালেন্স হয়ে যায়। আমি ঢাকাতে পরবর্তীতে ডাক্তার দেখাই, আমার পিসিওডির সমস্যা ধরা পড়ে বাচ্চা হওয়ার পরে। সেটাই আমি আসলে ডায়েটিশিয়ানের খাবার চার্ট অনুযায়ী 1 বছর কন্টিনিউ করেছি। কন্টিনিউ করার পর আমি যখন হাল ছেড়ে দিয়েছি যে বাচ্চা হয় হোক না হয় না হোক, তখনই কেন জানি আমার কনসিভ হয়ে গেছে। কনসিভ হওয়ার পর একটা বাচ্চা জরায়ুতে ছিল আর একটা বাচ্চা ফেলোপিয়ান টিউবে ছিল। টিউবে যে বাচ্চাটা ছিল সেটার কথা আমরা কেউই জানতাম না। হঠাৎ করে আসলে আমার ব্লিডিং শুরু হয়। এই প্রেগনেন্সিতেও আমার ইনজেকশন চলে। জরায়ুর বাচ্চাটা, আমার তো একটা বাচ্চা আছে এটাই জানতাম, বাচ্চাটা নষ্ট হয়ে যায় এটাই জানি, সেটা ডিএনসি করি। আর আমার এতটাই খারাপ অবস্থা হয়ে যায়, টিউবে যে বাচ্চাটা থাকে সেটার কথা তো আমরা জানতামই না। সেই টিউবটা আসলে আমার ফেটে যায়। রিসেন্ট 15 দিন আমার অপারেশন হয়েছে। আমার এতটাই খারাপ অবস্থা ছিল, আমার সব রক্তই পেটে যে জমা ছিল। আমার গায়ে একটু রক্ত ছিল না, আমি যে রক্ত আমার গায়ে দিয়েছি সেইগুলোও পেটে যে জমা ছিল। ডাক্তার 1 ঘন্টা সময় দিয়েছিল বেঁচে থাকার, যে এর ভিতরে আপনারা যদি রক্ত ম্যানেজ করতে পারেন তাহলে রোগী বাঁচবে, তা না হলে বাঁচবে না। আর আমি ওটি করছি, ওর এত ইমার্জেন্সি অবস্থা, ও বাঁচবে কিনা আমি জানি না। আসলে টিউব ফেটে গেলেই মানুষ মারা যায়। ভগবান আমাকে বাঁচিয়েছে বিধায় আমি বেঁচে আছি। আমাকে দিয়ে ভগবানের হয়তো বা আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো সে করাতে চাই বলে আমি বেঁচে আছি। আবারও সিজারের মতো করেই আমার অপারেশনটা হয়েছে রিসেন্ট। আসলে আমার বিয়ে হয়েছে এই 4.5 বছর। আমি আর পারছি না এটার জন্য যে একটা বাচ্চা হয়ে মারা গেছে, তারপর কত কষ্ট করে কনসিভ হলো। এর ভিতরে যদি আপনারা বলেন একটা দিন আমি ইচ্ছা করে যদি ওষুধ বন্ধ করছি তাই বন্ধ হয়েছে, তাছাড়া আমার একটা দিনও ওষুধ খাওয়া বন্ধ হয়নি। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক সাপোর্টিং, আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করেছে আমাকে। ওনা থাকলে বা আমি বাঁচতাম না, আমি মারা যেতাম। আমার মা বাবা এতগুলো মানুষ আমার সাথে ছিল বলে আমি আবারও বেঁচে গেছি। আমি নিজেই জানতাম না যে আমি বেঁচে থাকবো। যেখানে ডাক্তাররা বলছে যে ও যে বেঁচে আছে ভগবানের আয়ু দিয়েছে তাই বেঁচে আছে। আপনাদের সকলের আশীর্বাদে আমি বেঁচে আছি। হয়তো ভগবানের আরও কিছু কাজ বাকি আছে আমাকে দেয়া করার। সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না, এর কারণেই এই ভিডিওটা করেছি।